নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আমরা ইতিহাসে দেখেছি যে যখন কোনো মুভমেন্ট হয় তখন অনেক সময় মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের নানান রকমের ব্যস্ততা থাকে, তাদের সংসার টানতে হয়। সেরকম একটা সিচুয়েশনে অনেক ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট ইস্যু যেগুলো একটা সময় ওদের মাথায় ছিল, কিন্তু সংসার টানার চাপে তারা অনেক ক্ষেত্রে ওগুলো ভুলে যায়, বা সেই ইস্যুগুলোর উপরে একটা ধুলো বালির একটা পরত জমে যায়। কিন্তু সেই জিনিসগুলো মনে রাখা অত্যন্ত দরকার, তার কারণ আমাদের এখনো কিন্তু 3 দফার ইলেকশন বাকি আছে বন্ধুরা। আজকে সেই ইতিহাসের যে ভুলটা আমরা রিপিট করব না বলে আজকের এই প্রতিবেদনে আমি ছোট্ট করে এন্টায়ার সন্দেশখালিতে কি কি ঘটেছে সিরিজ বাই সিরিজ বলার জন্য আজকে এখানে এসেছি। তাহলে সন্দেশখালিতে ঘটেছিলটা কি? শুরু করি প্রথমেই যে সন্দেশখালিতে আমাদের বসিরহাট কেন্দ্রের মধ্যে, লোকসভা কেন্দ্রের মধ্যে একটা অংশ, যেখানে প্রথম দিন থেকে 3টে নাম উঠে আসছিল। এক, শেখ শাহজাহান; দ্বিতীয় নম্বরে শিবু হাজরা; আর তৃতীয় নম্বরে উত্তম সর্দার। এই নামগুলো কেন আসছিল সেটা আমি জানুয়ারি মাসের গল্পটা বললে মনে পড়ে যাবে। বন্ধুরা, জানুয়ারি মাসে ইডি রেশন কেলেঙ্কারি বা রেশন দুর্নীতিকে তদন্ত করার জন্য শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয়। যখন হানা দিতে যায়, যখন রেড করতে যায়, তখন শেখ শাহজাহানের বাহিনী ইডি, সিআইএসএফ এবং মিডিয়ার উপরে সাংঘাতিক আক্রমণ করে। সেই আক্রমণটা দেখেই আমরা বুঝেছিলাম যে ওইখানকার লোকাল বাসিন্দারা, যারা শেখ শাহজাহানের শাগরেদ, তারা শেখ শাহজাহানকে কোনোভাবেই ধরে নিতে দিতে চায় না বা ধরে নিয়ে যেতে দিতে চায় না। তার কারণ জলের মতন পরিষ্কার, তার কারণ যে ওখানে নিঃসন্দেহে কিছু লুকোনোর জিনিস আছে, এবং যেভাবে ওরা সরকারি কাজে বাধা দিয়েছিল সেটা নিজেই একটা অপরাধের মধ্যে পড়ে। এছাড়া সেই সময় আমরা জানতে পারি যে শেখ শাহজাহান শিবু হাজরা এবং উত্তম সর্দারের জন্যে বা ওদের দ্বারা তৃণমূল দল কি দিত, আর তৃণমূল দলকে ওরা ফেরতে কি দিত। বন্ধুরা, এটা খুব সহজ হিসেব। তৃণমূল দল যখন যখন ইলেকশন হয়েছে, এবং যে কোনো ধরনের ইলেকশন হয়েছে, সেটা লোকাল লেভেলে হোক, স্টেট লেভেলে হোক এবং লোকসভা হোক, এই ইলেকশনগুলোতে এই 3টে মস্তান গুন্ডা তৃণমূলের হয়ে ভোটারদের অত্যন্তভাবে প্রভাবিত করতো, ভয় দেখাতো, এবং এইভাবেই বরাবর ধরে বিগত 10 বছর ধরে এখানে ইলেকশন হয়ে আসছে। ইলেকশনের নামে লোক ঠকানো হচ্ছে, গণতন্ত্রকে ঠকানো হচ্ছে প্রত্যেকবার। এর বিনিময়ে এরা পেত কি? এরা একটা ওপেন লাইসেন্স পেত, যা খুশি তাই করত। যেমন ধরুন, ল্যান্ড গ্র্যাবিং, স্যান্ড স্মাগলিং, বালি পাচার, ইনলিগাল কনস্ট্রাকশনস, এছাড়া মানুষের দোকান লুট করে নেওয়া, দোকানগুলোকে জবরদখল করে নেওয়া, এই ধরনের ইস্যু আকছার হয়েছে, এবং এই জিনিসগুলো পরবর্তীকালে সরকার মেনে নিয়েছে, আমাদের মাননীয় নিজেই মেনে নিয়েছেন। এই যে সব গন্ডগোলগুলো ঘটতো, মানুষরা কি কমপ্লেন করতো না? 100 বার কমপ্লেন করতো, বছরের পর বছর কমপ্লেন করতো, কিন্তু পুলিশ কিছু করতো না। উপরন্তু পুলিশ বলতো যে তুমি যাও শেখ শাহজাহানের কাছে, তুমি যাও শিবু হাজরার কাছে, তুমি যাও উত্তম সর্দারের কাছে। মানে যে লোকগুলোর জন্য অপরাধগুলো ঘটতো, পুলিশ আবার ওই যারা কমপ্লেন লেখাতে আসতো তাদেরকে এই অপরাধীগুলোর কাছেই পাঠাতো। মানে বোঝাই যাচ্ছে যে পুলিশ, সরকার এবং এই গুন্ডা বাহিনী কি সুন্দর একটা ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের একটা সুন্দর নেক্সাস তৈরি করেছিল। কে ভুক্তভোগী ছিল? মানুষরা। এর পরবর্তীকালে চলে আসে ইডি কেলেঙ্কারি, ইডির ওখানে রেড ফেলতে যাওয়া, রাশন কেলেঙ্কারি, রাশন কেলেঙ্কারির তদন্ত যখন ইডি ওখানে পৌঁছয় জানুয়ারি মাসে, একটা সাংঘাতিক ধস্তাধস্তি হয়, এবং তারপর 52 দিন ধরে অ্যাপ্রক্সিমেটলি শেখ শাহজাহান গায়েব হয়ে যান। শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যায় না। এই যখন খুঁজে পাচ্ছে না, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে আমাদের তৃণমূলের নাম্বার 2, তিনি একটা সুন্দর গপ্প রটান। সে গপ্পটা কি? গপ্পটা হচ্ছে যে কোর্ট বলে দিয়েছে যে শেখ শাহজাহানকে এখন ধরা যাবে না, যতদিন নাই তদন্ত শেষ হচ্ছে। তার পরবর্তীকালে ডিজি ওখানে যান, ডিজি ওখানে গিয়ে বলেন আপ্রাণ চেষ্টা করছে ওনাকে ধরার জন্য, কিন্তু 50 দিন হয়ে গেল, 50 দিনের বেশি হয়ে গেল, ধরতে পারছি না। তাহলে একদিকে ডিজি বলছে ধরতে পারছি না, আর একদিকে অভিষেক ব্যানার্জি বলছেন ধরা সম্ভব না, তার কারণ কোর্টই বাধা দিয়েছে। এই ধরনের ফালতু, অসত্য, অশিক্ষিত মতন কথাবার্তা বলে মানুষকে একটা গপ্প শুনিয়ে রেখেছিলেন। কিন্তু তারপর যখন জল নাকের উপরে উঠে যায়, যখন কোর্ট আবার হস্তক্ষেপ করে বলে যে না, শেখ শাহজাহানকে ধরতেই হবে, তখন পুলিশ একটু ঘাবড়ে যায়, রাজ্য পুলিশ ঘাবড়ে যায়, এবং রাজ্য পুলিশ একটা মনে ভয় ঢোকে যে যদি এবার ইডি বা সিবিআই শেখ শাহজাহানকে ধরে ফেলে, তাহলে হয়তো নানান তথ্য বেরিয়ে যাবে, এই যে আমাদের সঙ্গে যে গুন্ডা বাহিনীর যেটা লিঙ্ক, সেটা হয়তো বেরিয়ে যাবে। যার জন্য শেখ শাহজাহানকে হঠাৎ করে দেখতে পেলাম আমরা যে আমাদের রাজ্য পুলিশ ধরে ফেললো। উদ্দেশ্য একটা, যাতে সিবিআই হাতে না পড়ে। যখন রাজ্য পুলিশ ওকে নিয়ে যাচ্ছে জেলের মধ্যে, তখন শেখ শাহজাহান এরকম ভিক্টরি সাইন দেখাতে বেরোচ্ছে। এত বড় নির্লজ্জ আর মস্তান যারা এই হালটা তৈরি করেছে, সেটা একমাত্র কারণ এই প্রশ্রয় পেয়ে সরকারের, তৃণমূল সরকারের। এর পরবর্তীকালে কি হয়, যেদিনকে শেখ শাহজাহান ধরা পড়ে, ওখানকার লোকাল লোকেদের মনে একটা বল পায়, সাহস পায়, আর এই সাহসে ওখানকার মেয়েরা, পার্টিকুলারলি মেয়েরা, তারা বেরিয়ে আসে নিজের বাড়ি থেকে, এবং এমন এমন ধরনের অ্যালিগেশনস করে যেগুলো শুনলে গা শিউরে উঠবে। বিগত 10 বছর ধরে ওখানে মহিলাদের উপর ধর্ষণ, গণধর্ষণ, মলেস্টেশন, নির্যাতন প্রায় আকছার হয়েছে, এবং শেখ শাহজাহানের বাহিনী ওইখানে গিয়ে বাড়িতে গিয়ে কম বয়সী মহিলাদের দেখে নিজেদের পার্টি অফিসে ডাকতো।
রাতের পর রাত, যতক্ষণ ওদের মন ভরে যেত ততক্ষণ রাখতো, তারপরে ছেড়ে দিয়ে আসতো। যদি কেউ বাধা দেয় তাহলে তাদের বড়দের উদম মার মারতো। এই ধরনের একটা অরাজকতা, একটা 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 জঘন্য পরিবেশ তৈরি করেছিল ল অ্যান্ড অর্ডারের তৃণমূল দলের সাহায্যে। একটা নরকের জায়গা হয়ে দাঁড়িয়েছিল। এই সিচুয়েশনে যখন এই জিনিসগুলো বাইরে আসে, মহিলারা প্রতিবাদ করে, এবং প্রথম দিকে এই প্রতিবাদটা কিন্তু শেখ শাহজাহান ধরা পড়ার পর যখন সাহস পায় তখনই করে, এবং সেই প্রতিবাদটা কিন্তু শান্তিপূর্ণ ছিল বন্ধুরা। যখন এটা শুরু হয় তখন তৃণমূল দলের দুটি মন্ত্রী তারা ওখানে যান, সকালবেলা আমি নাম নিতে চাইছি না, তারা যান, গিয়ে ওখানে টেস্টিফাই করেন যে এরকম এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা এবার তদন্ত করবো, দোষীরা সাজা পাবে। তারপরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়। ইলেকশনের সময় আমরা সকলেই জানি যে বাংলাতে ডেটা অনুযায়ী দেখা যাচ্ছে যে মহিলা ভোটার্সরা কিন্তু বেশি, আর সেই মহিলাদের উপরে এই অত্যাচার। মহিলাদের মুখ বন্ধ করার জন্য সরকারের কাছে কি আছে দেওয়ার মতন? বিভিন্ন রকমের সাথী প্রোগ্রাম, কন্যাশ্রী, রূপশ্রী, গোষ্ঠীর পিণ্ডি, যে কটা আছে সব এ ধরনের সাথী আছে, আর কিছু লক্ষ্মীর ভান্ডার আছে। টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করার একটা জঘন্য ব্যবসা এই সরকার শুরু করেছিল। তো একদিকে সরকারের এই ব্যবসা, আর আরেকদিকে হচ্ছে এই ধরনের নির্যাতন। সন্দেশখালী মা বোনেরা বলেছে আমাদের কিচ্ছু চাই না, আমাদের টাকা পয়সা চাই না, আমাদের শান্তি চাই, মান সম্মানের সঙ্গে বাঁচতে চাই। এই জিনিসগুলো যখন অতিরিক্ত পরিমাণে হতে লাগলো, প্রতিবাদের মিছিল যখন আরো বাড়তে লাগলো, প্রতিবাদের ঝড় যখন আরো বাড়তে লাগলো, তখন বিজেপি ওইখানকার লোকাল ক্যান্ডিডেট তুললো, লোকাল জায়গা থেকে একটা ক্যান্ডিডেট তুললো, যিনি প্রথমবার পুলিশে গিয়ে কমপ্লেন করেছিলেন, এবং তার নাম হচ্ছে রেখা পাত্র। বিজেপির এই লোকাল জায়গা থেকে লিডারকে তোলার যে একটা মাস্টার স্ট্রোক, আপনি পলিটিক্স বলুন বা আপনি প্রতিবাদের একটা মুখ খুঁজে দেওয়া বলুন, আপনি যে নামেই ডাকুন না কেন, কিন্তু এই রেখা পাত্র আসার পর ছবিটা পাল্টে যায়। আর ইলেকশনের মধ্যে এই বা ইলেকশনের আগেই যখন এই ধরনের জিনিসগুলো হয়ে যায়, তখন কিন্তু তৃণমূলের টনক নড়ে যায়। ওরা বুঝতে পারে যে হয়তো বসিরহাটটা বেরিয়ে যাবে। তখন একটা জঘন্য পলিটিক্স শুরু করে, দ্য পলিটিক্স অফ ফেক ভিডিওস। প্রচুর পরিমাণে ফেক ভিডিও শুরু করে, এবং এই ভিডিওসগুলো মানুষের সামনে এক এক করে তৃণমূল দল নিয়ে আসে। মা বোনদের দিয়ে বলানো হচ্ছে যে ওদের এগেনস্ট ওরা যে যে অ্যালিগেশন করেছিল মহিলাদের উপর অত্যাচার, সেগুলো সবই নাকি বিজেপি করিয়েছে, এটা বলছে। এবং আমরা এই ধরনের কয়েকটা ভিডিও দেখিয়েছি। গঙ্গাধর যে ভিডিওটা আমরা সবসময় জানি দেখতে পাচ্ছি, সেটাও একটা ফেক ভিডিও গঙ্গাধর কয়ালের। এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে তৃণমূল দল যেটা ন্যারেটিভ চালানোর চেষ্টা করছে ফেক ভিডিও পলিটিক্স করে, সেটা হচ্ছে এই যে যা যা ঘটেছে সন্দেশকারীদের মহিলাদের উপর পার্টিকুলারলি, সেগুলো সবই সাজানো ঘটনা, মিথ্যে কথা। এগুলো বিজেপি পয়সা খাইয়ে ওই মহিলাদের দিয়ে কমপ্লেনগুলো করিয়েছে। তারপরে আমরা দেখতে পাই জনসভা থেকে তৃণমূল দলের নেত্রী এবং সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক ব্যানার্জি তিনি আবার বলা শুরু করে দিলেন যে সম্পূর্ণ ব্যাপারটা ফেক ঘটনা। দেখেছেন তো, আমরা আগেই বলেছিলাম যে মা বোনদের মান সম্মান বিজেপি রাখতে পারে না। অথচ এদের জন্যই কিন্তু এই সর্বনাশগুলো ঘটেছে। তার কারণ যখন এই ফেক ভিডিওসগুলো শুরু হয়, তখন এই মহিলারা গিয়ে বলতে লাগেন মিডিয়ার সামনে যে আমাদের 2000 টাকা করে দেওয়া হতো এই ফেক ভিডিওগুলো বানানোর জন্য। আর এখানেই একটা নতুন নাম, মানে শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দার ছাড়া একটা নতুন নাম উঠে আসে, নতুন গুন্ডার নাম। তার নাম হচ্ছে দিলীপ মল্লিক। এই দিলীপ মল্লিক এখনো নাকি বাড়ি গিয়ে গিয়ে লোককে ভয় দেখিয়ে, মহিলাদের ভয় দেখিয়ে বলছে যে 4 তারিখ জুন মাসে যখন রেজাল্ট বেরোবে এবং যদি রেখাপাত্র হেরে যায়, তাহলে প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে মহিলাদের মার্ডার করে দেওয়া হবে, ঘর জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। এখনো সুযোগ আছে, 2000 টাকা নে এবং ভিডিও বানিয়ে বল যে তোরা যে কমপ্লেনগুলো করেছিলিস সেগুলো বিজেপিরা করাচ্ছে। এবং এই ক্লেচ্ছাটাও কিন্তু আজকে আমাদের সামনে চলে এসেছে পরিষ্কার ভাবে। তো যখন ফেক ভিডিওর ব্যাপারটা দিয়ে চিড়ে ভিজলো না, তখন তৃণমূল দল আবার সেই পুরোনো পলিটিক্স পুলিশকে ইউজ করে মহিলাদের রাত্রিবেলা গিয়ে গিয়ে তুলে নিয়ে আসছে। বন্ধুরা জাস্ট ইমাজিন করুন, যারা প্রতিবাদ করেছিল তাদেরকে বাড়িতে ঢুকে পুলিশ পয়সা দেওয়ার অফার করছে। পুলিশ বলছে যে আমরা টাকা দেবো, কমপ্লেন ফেরত নিয়ে নাও, আর নালে আমি তোমাদের এগেন্সে কেস করবো, হাজতে কাটতে হবে সময়, জীবনটা হাজতে কাটতে হবে জীবনটা। তা পুলিশ কতটা দলদাস হয়ে গেলে টাকা অফার করে। স্বাভাবিকভাবে পুলিশ তো নিজের ঘেঁটের পয়সা দেবে না, তাহলে দল বলছে পুলিশদের গিয়ে যাও, গিয়ে বলো কেস উইথড্র করতে, না উইথড্র করলে টাকার লোভ দেখাও, যদি তাতেও না হয় তাহলে কেস করে তুলে নিয়ে যাও। এবং গতকালকে আমরা দেখেছি, পরশুদিনও দেখেছি যে ওখানকার মহিলাদের এগেনস্টে ফলস কেস লাগিয়ে ওদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এবং গতকালকেও একটা সিভিক ভলেন্টিয়ারের বাড়ি থেকে তার স্ত্রীকে তুলে নেওয়া হয়েছে এবং ওই উত্তম শিবু হাজরার যে ফার্ম, ওদের যে এরিয়া, সেখানে ভেরিতে নিয়ে গিয়ে তার সঙ্গে নির্যাতন করা হয়েছে, তাকে তার উপর অত্যাচার করা হয়েছে। ভাবুন এই সিচুয়েশনেও এটা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে নানান রকমের অ্যালিগেশন পুলিশের এগেনস্টে হচ্ছে, এ ধরনের অত্যাচার যে হচ্ছে, যখন একবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সেকেন্ড হ্যান্ড কমান্ড ভাইপো তিনি গেলেন না, তখন মানুষরা, মহিলারা, যারা মোস্ট অফ দ্য ভোটার্স বাংলার, তারা কিন্তু এবার ওই নন ভায়োলেন্ট প্রোটেস্টটাকে আস্তে আস্তে ভায়োলেন্টের দিকে টার্ন করে দিয়েছেন। কিছু করার নেই, দেয়ালে পিঠ থেকে গেছে। সারা রাত্রের ধরে মহিলারা হাতে বাঁশ, খুন্তি যা পেয়েছে নিয়ে গ্রাম পাহারা দিচ্ছে বন্ধুরা। এবং এদের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন রেখা পাত্র। একটা যেন মনে হচ্ছে জনক্ষেত্র, যেখানে পুলিশ, সরকার প্রজার এগেনস্টে যাচ্ছে, মানুষের এগেনস্টে যাচ্ছে, নাগরিকের এগেনস্টে যাচ্ছে, ওদের গলা বন্ধ করে দিতে চাইছে, মুখ বন্ধ করে দিতে চাইছে, গলা টিপে মারতে চাইছে গণতন্ত্রকে। আর একটা উপায় আছে, পয়সা দিয়ে কেস উইথড্র করে না, বলো যে বিজেপি বলেছে। এই যে একটা ভায়োলেন্ট মুভমেন্ট এখন চলছে, মহিলারা যে প্রত্যেক দিন বলছেন যে না এই ফেক ভিডিওগুলো আমাদেরকে দিয়ে করানো হয়েছে, এবং দুদিন আগে আমরা দেখলাম মহিলাদের এমন মানে দেওয়ালে পিঠ থেকে এতই অত্যাচারিত যে তারা পুলিশ স্টেশন ঘেরাও করে, ওখানকার এমএলএ যারা লোকাল নেতা তাদেরকে মানে বেধড়ক মারে। দিলীপ
মল্লিকের যে রাইট হ্যান্ড তাকে তো উত্তম মধ্যম পিটিয়েছিল, আমরা এটা নিয়ে ভিডিও করেছি। কিন্তু আজকে আমরা তৃণমূল দলের লোকেদের দেখতে পাই টিভিতে এসে বলে যে ভায়োলেন্সটা কিন্তু অ্যাডপ্ট করা বা নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া, আইন হাতে তুলে নেওয়া, এটা কিন্তু ঠিক নয়। ঠিক তো কোনোটাই হয়নি বিগত এত কোনো বছর ধরে। তো এই যে সন্দেশখালী যে এন্টায়ার হিস্ট্রিটা আমি আপনাদের সাথে বললাম, এটা কিন্তু শুধু সন্দেশখালী নয়। আজকে সন্দেশখালীর মহিলাদের দেয়ালে পিঠ ঠেকেছে বলে আজকে এত দূর জলটা গড়ালো। এরকম প্রচুর জায়গা আছে, এরকম প্রচুর সন্দেশখালী আছে বন্ধুরা, যেখানে মহিলাদের উপরে চরমতম অত্যাচার হয়েছে। বন্ধুরা, এখনো 3টে দফার ইলেকশন বাকি আছে। এই তৃণমূল দলকে যদি ভোট দিয়ে আনেন, তাহলে নিজের পায়ে, নিজের সংসারের পায়ে কুড়ুল মারার মতন কাজ হবে। নিজের বাড়ির মহিলাদের, নিজের বাড়ির লক্ষ্মীদের যদি বাঁচাতে চান, তাহলে লক্ষ্মীর ভান্ডার ত্যাগ করতে হবে আর সত্যের পথে হাঁটতে হবে। বন্ধুরা, একটাই কথা বলে শেষ করতে চাই এই ভিডিওটাকে, যে আজকে আমরা বহুত শুনছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় যে আমরা অনেক কিছু দিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু যেটা আপনারা দিতে পারেননি সেটা হচ্ছে মা বোনদের সম্মান। আর এই গুন্ডা বাহিনী পুষে তাদের উপরে আজকেও অত্যাচার চলছে, এখনো চলছে। এই যে ভিডিওটা বানাচ্ছে, হয়তো এখনো একটা খবর আমরা দেখতে পেয়ে যাবো। তো বন্ধুরা, একটা কথা যেটা আমরা বারবারই শুনছি যে ভারতবর্ষে হয়তো একটাই মুখ্যমন্ত্রী আছে যিনি মহিলা, অতএব একটা সেন্টিমেন্টাল সুশ্রী দেওয়ার চেষ্টা করছে তৃণমূল দল। সেই একই কথা আমি বলতে চাই যে ওই একই মুখ্যমন্ত্রী, যে একটিমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে, তারই রাজ্যে মহিলাদের অবস্থা করুন। বন্ধু, দয়া করে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের এই কাজ পছন্দ হলে অবশ্যই কিন্তু আমাদের সাপোর্ট করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটা অন্য বিষয় নিয়ে। নমস্কার।